আমরা যদি আরও দেখি তাহলে প্রথমে হচ্ছে স্যার বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেল, আমরা সেন্ট্রালে দেখবো, তাহলে সেন্ট্রাল মানে বেঙ্গলকে নিয়ে নেবো। এখানে আছে বেঙ্গল প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি। এই বেঙ্গল প্রেসিডেন্সির হেড কে থাকবে? গভর্নর জেনারেল অফ থ্রি প্রেসিডেন্সি, মানে গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল, এই গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য, ল মেকিং এর জন্য, আইন তৈরি করার জন্য কে থাকতো? না চারজন থাকতো। 1 2 3 4। এই চারজন কে কে ছিল? না এই চারজন কে একসঙ্গে কি বলা হতো? এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিল গভর্নর জেনারেলকে হেল্প করবে ল মেকিং এর জন্য। আর এই লসগুলো এখান থেকে কি হতো, তার মানে একটা ল তৈরি করতে গেলে, মানে একটা লস যদি আমি বানাতে চাই বা পাস করতে চাই, একটা লকে পাস করতে হবে স্যার। লস তো শুধু বানানো হবে না, পাসও করতে হবে। তো পাস করতে গেলে তাহলে মোট কজন এখানে ভোট দেবে জানো? ভোটাভুটির ব্যাপার ছিল। এই চারজন একে গভর্নর জেনারেলের ভোট 5 জন, কারণ গভর্নর জেনারেলের কাছে একটা ভেটো পাওয়ার ছিল। তাহলে এই চারজন আর পাঁচজনে মিলে যে ভোট করবে, সেই ভোটের মতো অ্যাটলিস্ট তার আইনটা কে বানাবে? গভর্নর জেনারেল না। আমি আমার নিজের মতো করে আইন বানাবো, আমি গভর্নর জেনারেল। তো গভর্নর জেনারেল যদি আমি হই, তাহলে আমি নিজের মতো করে নিজের ইচ্ছাকৃতভাবে আইন জানবো। এই আইন বানাতে গেলে এই এক্সিকিউটিভ কাউন্সিলের চারজনের মধ্যে অন্তত মিনিমাম 2টো ভোটস আমার দরকার ছিল। দরকার পড়বে না? তাহলে 2টো ভোটস এবং আমার ভোট, 3টে নিয়ে কত হবে? তবে না আইন বানবে, কারণ এটা মোট 5 জন ছিল, 3 জনের ভোটের দরকার ছিল। তো এখানে এই গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। এনাকে বদমাইশ লোক হিসেবে ধরা হতো, ঠিক আছে? তো এনার সাথে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের একটা কনফ্লিক্ট হয় ভালো রকমের, সেটা পরে আসবো। তো এক্সিকিউটিভ কাউন্সিল অনেক সময় কি হয় না, 2টো ভোট দিত না কোনো ল তৈরি করার জন্য। প্রথম তো হচ্ছে কি না, এখানে হেস্টিংস আছে, তাহলে ল তৈরি করতে গেলে এর একটা ভোট আর মিনিমাম 2টো ভোট এর দরকার ছিল। তাহলে এখানে 3টে ভোটস তৈরি হতো। 3টে ভোটসে এ লটা তৈরি হয়ে যেত, পাস হয়ে যেত। কিন্তু কখনো কখনো দেখা গেছে যে এই গভর্নর জেনারেলকে একটা ভোট পেত, কিন্তু 2টো ভোট দিত না। ল তৈরি করতে প্রবলেমস হচ্ছিল, গভর্নর জেনারেলের ল তৈরি করতে প্রবলেমস হচ্ছিল। এর জন্য এই আফটার রেগুলেটিং অ্যাক্ট ইন 1773 নতুন আরেকটা ল অ্যাক্ট আনে, তার নাম পিটসের অ্যাক্ট। তাহলে এটা ছিল কনফ্লিক্ট। কিন্তু আমি সেন্ট্রাল লেজিসলেটিভকে আমি এইভাবে দেখব, এটা হচ্ছে সেন্ট্রালের যে আইন তৈরি করা। তাহলে আইন কে কে তৈরি করতে পারতো? গভর্নর জেনারেল অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিল। এবার গভর্নর জেনারেল আর এক্সিকিউটিভ কাউন্সিলে কজন মেম্বার ছিল? 4 জন। এই 4 জনের মধ্যে 2 জনকে গভর্নর জেনারেলকে ভোট দিতেই হতো, তবে সে আইনটা তৈরি করতো। এটা ছিল ফর্ম। আর এই আইনটা কিসের ওপর তৈরি হতো? না সেন্ট্রাল ইস্যুজের ওপর। যে সেন্ট্রাল ইস্যুসগুলো হতো, সেই ইস্যুসের ওপরই কিন্তু কেবলমাত্র লগুলো তৈরি হতো। মানে এই ল না, বেঙ্গলের গভর্নর জেনারেল ইনি কেবলমাত্র সেন্ট্রাল ইস্যুস নিয়েই ল তৈরি করতে পারবেন, কিন্তু প্রাদেশিক যে প্রেসিডেন্সিসগুলো আছে, সেই প্রেসিডেন্সির উপর এই ল খাটবে না, তারা তৈরি করবে। ব্যাপারটা বোঝা গেছে কি বলছে? আর তারাও যে তৈরি করবে একই সেম ভাবেই। তাহলে ভালো করে বুঝে গেছো যে সেন্ট্রাল লেজিসলেটিভে আমরা বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেল আছে, এই গভর্নর জেনারেলের অধীনে 4 জন এক্সিকিউটিভ কাউন্সিল থাকতো, এই 4 মেম্বার্স থাকতো। এই মেম্বার্সগুলো মিনিমাম 2টো ভোট কাকে পেতে হতো? না গভর্নর জেনারেলকে। তবে একটা ল তৈরি হতো, কারণ 3টে ভোটস আসবে। এই লটা হতো সেন্ট্রাল ইস্যুসকে নিয়ে কেবলমাত্র। মানে সেন্ট্রালে যে প্রবলেমসগুলো চলছিল, সেটা কমার্শিয়াল হোক এবং পলিটিক্যালি হোক, সেই দুটো ইস্যুসকে নিয়ে এই লস তৈরি হতো। ক্লিয়ার স্যার? নেক্সট আসবো স্যার, আমরা নেক্সট আসবো সেন্ট্রাল ইস্যুস কমপ্লিট। আর আমরা চলছি কিসে? রেগুলেটিং অ্যাক্টেই আছি। সেন্ট্রাল ইস্যুসের পর দেখবো আমরা টেরিটোরিয়াল ইস্যুস, বা যেটাকে প্রভিন্সিয়াল ইস্যুস বলবো। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ। তো প্রভিন্সিয়াল লেজিসলেটিভে এখানে দেখব যে স্যার প্রাদেশিক যে আইনসভাটা আছে, লেজিসলেচারও বলতে পারো, যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ যে আইনসভাটা হয়, সেখানে কি আছে না, সেখানে সেম ছিল, সেন্ট্রালের মতোই অ্যাজ ইট ইজ চলছিল। কারণ সেখানে ছিল সেন্ট্রালে একজন গভর্নর জেনারেল ছিলেন,
তাহলে এখানে ছিল কে? গভর্নর। এটা প্রভিন্সের গভর্নর ছিল, সেটা মাদ্রাস হোক আর মুম্বাই প্রেসিডেন্সি হোক। একেও সাহায্য করার জন্য কে ছিল? চারজন এক্সিকিউটিভ কাউন্সিল, চারজন এক্সিকিউটিভ কাউন্সিল। একেও হেল্প করার জন্য চারজন এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, এদেরকে কি বলা হতো? এক্সিকিউটিভ কাউন্সিল। এই মাঝে মাঝে লেখা না সমস্যা, খুব সমস্যা হচ্ছে আমার, ঠিক আছে, লিখতে লিখতে এর সাথে ওর জড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো এটা অভ্যেস করতে হবে, আরও বেটার অভ্যেস করবে তাও চলবে। তো একটা, দুটো, তিনটে, অ্যান্ড এটাকে এক্সিকিউটিভ কাউন্সিল বলা। তো সেম অ্যাজ ইট ইজ এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিল গভর্নর জেনারেলের একটা ভোট আর এখানে মিনিমাম দুটো ভোট পেলে তবে একটা লজ মেকিং হতো। এই লজটা কেবলমাত্র প্রভিন্সিয়াল ইস্যুজ ওপরেই হবে, প্রভিন্সিয়াল ইস্যুজের ওপরে এই লটা হবে। বোঝা গেছে স্যার? বুঝতে পেরেছো? তাহলে একটা প্রাদেশিক আইনসভা ছিল আর একটা হচ্ছে সেন্ট্রাল, কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় আইনসভা গভর্নর জেনারেল ছিলেন এবং চারজন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন, এবং প্রদেশে ছিল এখানেও চারজন মেম্বার ছিল এবং এক্সিকিউটিভ কাউন্সিলের চারজন মেম্বার ছিল। এই চারজন মেম্বারের মধ্যে এখানেও দুজন মেম্বারের ভোট অবশ্যই দরকার ছিল। তার সঙ্গে সঙ্গে গভর্নর জেনারেল এর গভর্নরের ভোট, মোট মিলে একটা আমরা ভোট পাস করতাম কোনো লকে তৈরি করার জন্য। এই ল কেবলমাত্র প্রভিন্সিয়াল পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ইস্যুজের ওপরেই হতো লগুলো। বোঝা গেছে? এটা এই ল সেন্ট্রালে যেত না। ক্লিয়ার স্যার? নেক্সট, এরপরে আসবো আমরা, প্রভিন্সিয়াল হয়ে গেল, অ্যাডমিনিস্ট্রেশনও হয়ে গেছে স্যার, অ্যান্ড সেন্ট্রাল লেজিসলেচারও হয়ে গেছে। এরপরে আসবো স্যার রেভিনিউ। এই রেভিনিউর ওপর কিছু রিফর্মস হয়েছিল। এই টোটাল পুরো ফিচার্সে আমরা দেখলাম যে আফটার রেগুলেটিং অ্যাক্ট 1773-তে কোথায় কোথায় রিফর্মস হয়েছিল, তার মধ্যে রেভিনিউ সিস্টেমেও রিফর্মস এসেছিল। এখানে কি এই রেভিনিউকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগ কি ছিল না, একটা হচ্ছে কমার্শিয়াল রেভিনিউ, কমার্শিয়াল রেভিনিউ, দুটো ছিল টেরিটোরিয়াল, টেরিটোরিয়াল রেভিনিউ, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে স্যার সল্ট ট্যাক্স। এই সল্ট ট্যাক্স সম্বন্ধে দেখে তো তোমার একটু মাথা কেমন কেমন লাগছে, ঠিক আছে? ভালো করে বুঝো, রেভিনিউ সিস্টেমেও কিছু চেঞ্জ এসেছিল। এই রেভিনিউ সিস্টেমগুলো আলাদা আলাদা হয়ে গেছিল। একটা কি না, এই আফটার রেগুলেটিং অ্যাক্ট 1773-তে এই রেভিনিউ কমার্শিয়াল রেভিনিউতে পরিণত হয় একটা, যেটা শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে যেই সব রাজস্ব আদায় করা হতো, ব্যবসায়িক যে রেভিনিউগুলো হতো, ট্যাক্সগুলো হতো। অ্যান্ড টেরিটোরিয়াল রেভিনিউ, প্রদেশ থেকে কিছু ট্যাক্স আদায় করা হতো। অ্যান্ড সল্টের ওপরেও কিছু ট্যাক্স পড়েছিল। এই সল্ট ট্যাক্সটার সম্বন্ধে একটু যদি আমরা জেনে রাখি, এই সল্ট ট্যাক্সটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে ছিল ভারতবর্ষে। সল্ট ট্যাক্স কোথা থেকে চালু হয়েছিল? ভারতবর্ষে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে সল্ট ট্যাক্স ছিল। পরবর্তীকালে মুঘলরা এসেও এই সল্ট ট্যাক্সটা রেখে দিয়েছিল। মুঘলদের সময় এই সল্ট ট্যাক্স চলছিল। অ্যান্ড তারও পরবর্তীকালে স্যার ব্রিটিশ গভর্নমেন্ট এই সল্ট ট্যাক্স ইন্ডিয়ানসের ওপর একইভাবে রেখে দিয়েছিল এবং এটা অ্যাজ ইট ইজ কন্টিনিউ ছিল। বাট বোঝা গেছে স্যার? যেটা সম্বন্ধে ডান্ডি অভিযান হয়, আর এই সল্ট ট্যাক্সকে নিয়েই প্রথম গান্ধীজি ডান্ডি অভিযান করেন, ঠিক আছে? তো এই ডান্ডি অভিযানের পরেই সল্টের উপর ট্যাক্স স্যার খারিজ হয়ে যায়। কিন্তু তার আগে পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে সল্ট ট্যাক্স ভারতীয়দের ওপর পড়ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যও সল্ট ট্যাক্স রেখেছিল। দেন এই সময় মুঘলদের সময়েও সল্ট ট্যাক্স ছিল, দেন ব্রিটিশরাও রেখেছিল। তাহলে কমার্শিয়াল, টেরিটোরিয়াল রেভিনিউ অ্যান্ড সল্ট ট্যাক্স, এই তিনটে রেভিনিউতে কনভার্ট হয়েছিল। তাহলে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্টের আমরা দেখলাম স্যার কোন কোন জায়গায় রিফর্মস হয়েছিল। ফার্স্ট নাম্বার রিফর্মস হয়েছিল কোথায় না, ফার্স্ট রিফর্মস প্রথম থেকে আমি পয়েন্টগুলো দেখছি। তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773, ফার্স্ট জিনিস ছিল হচ্ছে কি না ট্রেড মনোপলি। ট্রেড মনোপলিতে নো রিফর্মস, কোনো রকমের রিফর্মস চলছিল। যেমন ব্রিটিশ সরকার ভারতবর্ষে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করছিল সেইভাবেই করছিল, বিজনেস করছিল, একচেটিয়া ব্যবসার অধিকার ছিল।
সেকেন্ড নাম্বার পজিশনে আমরা দেখব দ্য কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস। কোম্পানিকে কন্ট্রোল করার জন্য কে তৈরি ছিল? স্যার কোর্ট অফ ডাইরেক্টরস, যারা 24 জন মেম্বার ছিল এবং এরা কোম্পানির পলিটিক্যাল এবং কমার্শিয়াল অ্যাফেয়ার্সকে কন্ট্রোল করত। নেক্সট এরপরে আমরা আসবো কি না অ্যাডমিনিস্ট্রেশনে। অ্যাডমিনিস্ট্রেশন ফর্মে আমরা দেখলাম একটা চেঞ্জ এসেছে। অ্যাডমিনিস্ট্রেশন ফর্মে দেখলাম যে প্রেসিডেন্সিস, যে বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর ছিল, সেই বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নরকে ওয়াজ নমিনেটেড অ্যাজ এ গভর্নর জেনারেল অফ 3 প্রেসিডেন্সিস। 3টে প্রেসিডেন্সির পুরো দায়িত্ব বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নরকে দেওয়া হলো এবং এর নাম, গভর্নর নামটা চেঞ্জ করে দেওয়া হলো কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে গভর্নর থেকে নাম চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল হয়ে গেল। এই গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য 3 জন এক্সিকিউটিভ কাউন্সিল নিয়োগ করা হলো। একটা এক্সিকিউটিভ কাউন্সিল যার মেম্বার 4 জন ছিল। তাহলে গভর্নর জেনারেলকে কি করার জন্য স্যার? ল মেকিং এর জন্য এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো। এই এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল? 4 জন। নেক্সট পার্টে আসবো আমরা সেন্ট্রাল লেজিসলেচারে আসবো। সেন্ট্রাল লেজিসলেটিভ, যে কেন্দ্রীয় যে আইন, সেখানেও কিছু চেঞ্জ হবে। সেই আইনকে তৈরি করার জন্য এখানে কেবলমাত্র কেন্দ্রীয় আইনি, মানে কেন্দ্রের যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসের ওপরই আইন তৈরি হবে। আর আইনটা কে তৈরি করবে স্যার? এই আইন তৈরি করার জন্য কি ছিল না গভর্নর জেনারেল কাউন্সিলস ছিল। এই গভর্নর জেনারেল কাউন্সিলস কাকে বলে? গভর্নর প্লাস 4 এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার্স। তো এই 4 এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার প্লাস গভর্নর জেনারেল মিলে মোট কতজন? 5 জন মিলে আইন তৈরি করতো। তার মধ্যে মিনিমাম ভোট গভর্নর জেনারেলকে কতজন এক্সিকিউটিভ কাউন্সিল থেকে দিতে হতো? 2 জন। এইভাবে একটা লজ তৈরি হতো। অ্যান্ড প্রভিন্সিয়াল বা টেরিটোরিয়াল আমরা যদি দেখি, তাহলে টেরিটোরিয়ালের যে ফর্মটা দেখব, সেখানেও সেমভাবে গভর্নর আর তার এক্সিকিউটিভ কাউন্সিল মিলে একসঙ্গে লজ তৈরি হতো। আর নেক্সট আমরা রেভিনিউতে আসবো। এই রেভিনিউ দেখলাম স্যার কমার্শিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল অ্যান্ড সল্ট ট্যাক্স, এই 3টেতে বিভক্ত হয়ে গেল। এটা ছিল স্যার রেগুলেটিং অ্যাক্ট। এর কিছু পয়েন্টস দেখবো আরও রেগুলেটিং অ্যাক্টে। আমরা এখনও রেগুলেটিং অ্যাক্টকে ছাড়বো না, এটার পুরো জিনিসটা এখনও দেখবো। এরপরে স্যার বুঝেছো? আই থিঙ্ক বুঝেছো, তাই কি না স্যার? এটাকে তুমি যদি বইয়ের পাতায় পড়ো তাহলে কিন্তু তুমি সেভাবে এটাকে বুঝে উঠতে পারো, তোমাকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করলে কিছুদিন পর ভুলে যাবে, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা দেখবো, এই রেগুলেটিং অ্যাক্টে কিছু বেসিক্স পয়েন্টস ছিল। কিছু বেসিক্স পয়েন্টস নয়, এটাকে ইম্পর্টেন্ট পয়েন্টস ধরতে পারে। এই সময় স্যার আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্ট স্থাপন হয়। তবে স্যার আমাদের রেগুলেটিং অ্যাক্টের কত সময় অ্যাক্টটা চালু হয়েছিল? 1773। আর এই অ্যাক্টের আওতায় স্যার 1774-এতে সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট ফোর্ট উইলিয়াম ইন কলকাতা in 1774। বোঝা গেছে স্যার? তাহলে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই স্যার ভারতে সুপ্রিম কোর্ট প্রথম স্থাপন হয়। এটা কোথায় হয়? কলকাতায়। আর কলকাতায় কোথায় জায়গাটার নাম? ফোর্ট উইলিয়ামসে। ফোর্ট উইলিয়ামসে সুপ্রিম, কনসিস্টিং অফ 1 চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার্স জাজেস। তাহলে প্রথমে এই পুরো সুপ্রিম কোর্টকে কে চালাতো না? একজন চিফ জাস্টিস ছিল আর 3টে অন্য জাজেস ছিল। এই 4 জনে মিলে পুরো সুপ্রিম কোর্টে কে চালাতো। এই ফার্স্ট যে চিফ জাস্টিস ওয়াজ এলিজা এমফে। বাটা বোঝা গেছে স্যার? প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নাম কি? এলিজা এমফে। বোঝা গেছে? তো আমরা আসি সুপ্রিম কোর্ট নিয়ে। তাহলে লেখো দ্য সুপ্রিম কোর্ট by this Charter Act লিখে নাও, সরি Charter Act, by this regulating act, by this regulating act the Supreme Court was established at কিসে ছিল? ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম ইন কলকাতা in 1774। স্যার সুপ্রিম কোর্ট কত সালে এস্টাবলিশড হয়? 1774। ভালো করে বোঝো, এটা কিন্তু একটু অন্যরকম হয়। বলবে স্যার সুপ্রিম কোর্ট
কখন প্রতিষ্ঠা হয়, কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়, তখন বলবে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। আর এটা যদি কবে প্রতিষ্ঠিত হয় তাহলে বলবে 1774-এ প্রতিষ্ঠিত হয়। এটা অনেকেই প্রবলেমস করে, অনেকে ভাবে যে স্যার রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মানে 1773-তেই প্রতিষ্ঠিত হয়ে যায়, না, ঠিক আছে। রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা 1774-এতে এটা প্রথম এস্টাবলিশড হয়, ঠিক আছে। তাহলে বাই দিস regulating act the Supreme Court was established at first Fort William in কলকাতা in 1774, ঠিক আছে। আগে এর নামটা ছিল কলকাতা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্ট কম্প্রাইজিং ছিল, লেখো কম্প্রাইজিং ওয়ান চিফ জাস্টিস and 3 others judges। এই সুপ্রিম কোর্টে কে কে ছিল স্যার, এটা সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টে স্যার ফার্স্ট ছিল কি একজন চিফ জাস্টিস, একটা চিফ জাস্টিস ছিল, আর এর নিচে স্যার 3 জন আদার্স জাজেস ছিল। তাহলে সুপ্রিম কোর্ট ভারতে প্রথম স্থাপিত হয় কত সালে, 1774 সালে। কোথায়, ফোর্ট উইলিয়ামে, কলকাতা। তো এই সুপ্রিম কোর্টের আমাকে কোশ্চিন আছে, প্রধান বিচারপতির নাম কি। দ্য কম্প্রাইজিং সুপ্রিম কোর্ট 1 চিফ জাস্টিস এতে গিয়েছিল, একটা চিফ জাস্টিস ছিল অ্যান্ড 3 আদার্স জাজেস ছিল। এই প্রথম যে চিফ জাস্টিস ছিল তার নাম কি, স্যার এলিজা ইম্পে। ইম্পে স্পেলিং হচ্ছে IM হবে, ইম্পে, ঠিক আছে। স্যার এলিজা ইম্পে was the first chief justice of Supreme Court established in Kolkata in 1774। তাহলে এই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিসের নাম কি, এলিজা ইম্পে, ঠিক আছে। আর আদার্স 3টে জাজ ছিল। তাহলে এটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর আমরা রেগুলেটিং অ্যাক্ট কিন্তু একটা কমপ্লিট একটা বোঝার জায়গায় চলে এসেছি, যেখান পর্যন্ত রেগুলেটিং অ্যাক্টের একটা ব্যাপার ছিল। এই অ্যাক্টের কিছু কনফ্লিক্ট ছিল, কিছু প্রবলেমস ছিল। সেই প্রবলেমস ছিল বলেই না পরবর্তীকালে স্যার পিটসের অ্যাক্ট আসে। সেই কনফ্লিক্টগুলো আগে তাহলে বুঝে যদি নিতে পারি তাহলে আমরা পিটসের অ্যাক্ট বুঝতে সুবিধে হবে। কারণ প্রথম তো আমি রেগুলেটিং অ্যাক্ট বুঝলাম, স্যার রেগুলেটিং অ্যাক্টে তাহলে মেন ফিচার্সগুলো আমি বুঝতে পেরেছি, আর মেন ফিচার্সে তুমি পুরো 100% আই থিঙ্ক বুঝতে পেরেছো, ঠিক আছে। একে অন্য কোনোভাবে আর বোঝা যাবে না, তুমি যদি বই পড়ো সেভাবে আর বুঝতে পারবে না। একে এই পয়েন্টস অনুযায়ী যদি বোঝা হয় তাহলে এটা সব থেকে বেশি সুবিধা, ব্রেনে বসে যায়। নেক্সট এবার আসবো আমরা এর এই যে রেগুলেটিং অ্যাক্ট আছে, সেই রেগুলেটিং অ্যাক্টের কিছু আমরা কি দেখব না, কনফ্লিক্ট, কিছু প্রবলেমস ছিল এই রেগুলেটিং অ্যাক্টের। এই প্রবলেমসগুলো কি কি ছিল, এই প্রবলেম রেগুলেটিং অ্যাক্ট, কিছু কনফ্লিকশন বা প্রবলেম ছিল রেগুলেটিং অ্যাক্টে। সেই রেগুলেটিং অ্যাক্টের সমস্যাগুলো যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু রেগুলেটিং অ্যাক্ট আমরা পরে যে অ্যাক্টটা আসে পিটসের অ্যাক্ট, সেই পিটস অ্যাক্ট বুঝতে আমার অনেক সুবিধা হয়ে যাবে। ফার্স্ট নাম্বার জিনিস, 1 নম্বর কনফ্লিক্ট ছিল কি, এখানে গভর্নর জেনারেলের পাওয়ারকে ডিক্রিজ করা হয়েছিল, তাই না। পাওয়ারকে ডিক্রিজ করা হয়েছিল মানে গভর্নর জেনারেল পাওয়ার তো ছিল, কিন্তু ল মেকিং এর ওপর গভর্নর জেনারেলের পাওয়ার স্যার প্রবলেমস ছিল নিচে, কারণ তাকে তো 4টে এক্সিকিউটিভ মেম্বার্সের কাছ থেকে ভোট নিতে হতো। আর 4টে এক্সিকিউটিভ মেম্বার্সের মধ্যে যে এক্সিকিউটিভ মেম্বার্সের 4 জন মেম্বার ছিল তার মধ্যে স্যার অনেক বদমাইশ করতো, যে অলরেডি হেস্টিংসের নামে অনেক প্রবলেমস উঠে গেছিলো তখন, যে এটা একটা চোর চোরটা চিটিংবাজ। তো চোর চোরটার জন্য হেস্টিংসকে অনেক সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও প্রবলেমস তৈরি করতো, ঠিক আছে। তো সেই হিসেবে তাহলে এখানে কি হলো না, গভর্নর যে জেনারেল আছে, যে গভর্নর জেনারেল এর ল মেকিং পাওয়ার
ডাউন হয়ে গেছিল। সেই ল মেকিং পাওয়ার কি হয়েছিল, ডাউনে চলছিল, ঠিক আছে। তাহলে ল মেকিং পাওয়ার ডাউন হয়ে যায় কার, গভর্নর জেনারেলের। এটা হচ্ছে প্রথম জিনিস। তাহলে মানে ওরা যখন রেগুলেটিং অ্যাক্ট পাস করে তখন বুঝতে পারেনি যে এইভাবে ল, তার মানে একটার পর একটা ল পাস করতে করতে না তবে বুঝতে পারবে। তুমি বলছো স্যার আমি একটা সার্ভিসের পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট অ্যাটেম্প্ট করেই আমি পেয়ে যাব, না স্যার, কিছু ফার্স্ট অ্যাটেম্প্ট করলে পেয়ে যেতে পারো, সেটা তোমার ব্যক্তিগত নলেজ এবং অধ্যাবসায়। কিন্তু যখন তুমি ফার্স্ট অ্যাটেম্প্ট করবে না, তখন তুমি দেখবে কিছু আমার প্রবলেমস ছিল, ডিসপুট, সেই ডিসপুটসগুলো তোমাকে নিজে থেকেই বার করতে হবে, খুঁজতে হবে। দেন সেকেন্ড অ্যাটেম্প্ট করলে সেখানেও কিছু ডিসপুটস পাবে। এই ডিসপুটসগুলো যখন তুমি নিজে থেকে ক্ল্যারিফাই করে বের করে দেবে, দেন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। এইটাই হয়। এই জন্য ফার্স্ট যে রেগুলেটিং অ্যাক্ট ছিল, সেই ফার্স্ট রেগুলেটিং অ্যাক্টে প্রথম ডিসপুট ছিল, দেখতে পেলো যে গভর্নর জেনারেলের প্রবলেমস হচ্ছে ল মেকিংয়ের জন্য। সেকেন্ড নাম্বার এখানে তো সুপ্রিম কোর্ট চলে এসেছিল না স্যার, সুপ্রিম কোর্টের সঙ্গে গভর্নর জেনারেল কাউন্সিলের একটা বিবাদ চলছিল। লেখো, দ্য কনফ্লিক্ট অফ সুপ্রিম কোর্ট আর গভর্নর জেনারেল কাউন্সিল। এই গভর্নর জেনারেল কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের সময় এটা কি করতো, এখানেও একটা ল মেকিং এর সঙ্গেই প্রবলেম ছিল। প্রথম তো এইদের মধ্যে ল মেকিং এর প্রবলেমস হচ্ছিল, গভর্নর জেনারেলের সঙ্গে কার, এক্সিকিউটিভ কাউন্সিলের। তাহলে এই এক্সিকিউটিভ যে কাউন্সিল ছিল, এক্সিকিউটিভ কাউন্সিলের সঙ্গে গভর্নর জেনারেল একটা কনফ্লিক্ট হচ্ছিল। তার সঙ্গে সঙ্গে এবার আচ্ছা ওইখান থেকে তো ভোটাভুটি হয়ে গেল, লটা তৈরি হয়ে গেল। এবার পাস করার তো পাসও করে, কিন্তু পাস করতে গেলে লটা সুপ্রিম কোর্টে যেতে হবে, কারণ সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এস্টাবলিশড হওয়ার জন্য ওখানে গিয়ে ওটার থাব্বা লাগাতে হবে, আর যখনই থাব্বা লাগাবে সুপ্রিম কোর্ট তখনই এটা হবে না। তার মানে সুপ্রিম কোর্ট এটাকে রেজিস্ট্রেশন করতো। তো এখানে কি হতো না, গভর্নর জেনারেলের যে কাউন্সিল, এ তো কোনো একটা লকে পাস করে দিল, ঠিক আছে, এই কোনো একটা লকে পাস করে দেয়, কিন্তু এখানে সুপ্রিম কোর্টের সঙ্গে এটা হচ্ছে কনফ্লিক্ট বলতে পারো। এই সুপ্রিম কোর্ট এসে এ কি করলো না, গভর্নর জেনারেলের এই লটাকে রেজিস্ট্রেশন করতো না। আর যখনই রেজিস্ট্রেশন করতো না, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে স্যার সঙ্গে ওয়ারেন হেস্টিংসের একটা প্রচুর বিবাদ চলছিল, আর হেস্টিংসকে পছন্দই করতো না, হেস্টিংসকে জালি ভাবতো। তো তার সঙ্গে একটা সমস্যা চলছিল, তাহলে একটা লতে রেজিস্ট্রেশন করতে সুপ্রিম কোর্টের একটা সাহায্য চাইতো, তো সেটা নিয়ে একটা কমপ্লিট ছিল। 3 নম্বর পয়েন্টস হচ্ছে এখানে ছিল চিফ যে আমাদের যে সেন্ট্রাল লেজিসলেচার আর প্রভিন্সিয়াল লেজিসলেচার, যেটাকে টেরিটোরিয়াল লেজিসলেচার বলা হয়। তো এখানে সেন্ট্রাল লেজিসলেচার আর প্রভিন্সিয়াল লেজিসলেচার, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল। কনফ্লিক্টটা তুমি বুঝতে পারবে কেন বলো তো? সেন্ট্রালে কে বসেছিল? সেন্ট্রালে বসেছিল স্যার, সেন্ট্রালে বসেছিল বেঙ্গল কি গভর্নর জেনারেল। তো এখানে বেঙ্গল গভর্নর জেনারেল বসেছিল, আর এখানে মাদ্রাস প্রেসিডেন্সিতে শুধু জেনারেল বসেছিল, আর মুম্বাই প্রেসিডেন্সিতেও শুধু জেনারেল বসেছিল। এখানে ছিল বেঙ্গল গভর্নর জেনারেল, আর এখানে গভর্নর ছিল, এখানে গভর্নর কে ছিল মুম্বাই প্রেসিডেন্সিতে, আর এখানে গভর্নর ছিল মাদ্রাস। এদেরকে কি করতে হতো, রিপোর্ট জমা দিতে হতো না, এদেরকে কি করতে হতো, রিপোর্ট জমা দিতে হতো। কিন্তু প্রবলেমস হচ্ছে এরা কোন রিপোর্টটা জমা দেবে সেন্ট্রালে, সেটা বুঝতে পারছো না। এবং কোন লটা মেকিং করবে, ল মেকিং এর উপর কোনো ছিল না, কিন্তু কিসের উপর এই রিপোর্টটা তো কার উপরে ছিল, এই রিপোর্টটা দুটো জিনিসের উপর ছিল, একটা হচ্ছে কি কমার্শিয়াল, আর একটা হচ্ছে কি টেরিটোরিয়াল, সরি বা পলিটিক্যাল। তো এই পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল এই দুটোর ওপর রিপোর্ট জমা দিতে হতো। কিন্তু প্রবলেমস হচ্ছিল যে স্যার কোন রিপোর্টটা জমা দেবো সেন্ট্রালকে আর কোন রিপোর্টটা দেবো না, এটা নিয়ে সমস্যা ছিল। যার জন্য এই সেন্ট্রাল লেজিসলেচারের সঙ্গে যে আমাদের প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল, সেটার মধ্যে একটা কনফ্লিক্ট ছিল। তাহলে প্রবলেমসটা বুঝতে পেরেছো স্যার? আমরা রেগুলেটিং অ্যাক্টে
1773-তে সব বুঝেছি, বোঝার পরেও যেটা প্রবলেমস ছিল সেটাকেও দেখলাম। তার কারণ এই প্রবলেমস না যদি আমি এখান থেকে দেখি, এই প্রবলেমসকে ওভারকাম করার জন্য আর একটা অ্যাক্টস আছে, তার নাম কি? পিটসের অ্যাক্টস। তাহলে পিটসের অ্যাক্টসে মেইন জায়গাগুলো ফোকাস করতে হবে এইগুলোই, কারণ ওখানে ওখানে যে যে জায়গাগুলো ডিসপুট ছিল সেই ডিসপুটগুলোকে আমি আবার ওভারকাম করব, ফিল আপ করব, ঠিক আছে? তার জন্য আর একটা অ্যাক্টস আছে, তার নাম পিটসের অ্যাক্ট। ব্যাপারটা বোঝা গেছে স্যার? নেক্সট তাহলে আমরা এবার শুরু করব পিটসের অ্যাক্ট। পুরো রেগুলেটিং অ্যাক্ট খতম। আর রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে তুমি 100% আমি বুঝতে পারি স্যার, আমার যে যা জায়গাগুলো বলার ছিল স্যার বলেছি, আর তুমি বুঝেছো সেটা অবশ্যই নিশ্চয়ই স্যার বুঝেছো তো সব। নেক্সট আমরা এবার আসবো পিটস অ্যাক্ট। কাউকে বোঝাতে পারবে তো? কাউকে তো বোঝাতে পারবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পিটস অ্যাক্ট। এই পিটস অ্যাক্ট কত সালে? 1784। তাহলে এই পিটস অ্যাক্ট স্টার্ট হয়েছিল কত সালে? এই পিট অ্যাক্টটা এসেছিল কত সালে? পিটসের অ্যাক্ট 1784। ভালো করে বোঝো স্যার, এই পিটস অ্যাক্ট আসার আগে আমি দুটো জায়গা বলি। একটা হচ্ছে এই পিটসটা কে না, এর নাম হচ্ছে উইলিয়াম পিটস, যিনি ব্রিটেনের সব থেকে ইয়ংগেস্ট সব থেকে ছোট, বয়সে ছোট প্রাইম মিনিস্টার ছিলেন। বাট বোঝা গেছে? তাহলে এই পিটস কে ছিলেন? পিটস ছিলেন উইলিয়াম পিটস। উইলিয়াম পিটস ইনি ব্রিটেনের সব থেকে ইয়ং প্রাইম মিনিস্টার। ব্রিটেনের সব থেকে ইয়ং প্রাইম মিনিস্টার, ইনি ছিলেন একজন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কোথাকার? ব্রিটেনের। আর ইনি সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন। ওটা তোমরা লিখে নাও, আমি শুধু প্রাইম মিনিস্টার লিখে নিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, এই পিটসের অ্যাক্ট 1784, উইলিয়াম পিটস ইনি ব্রিটেনের সব থেকে এই অ্যাক্টটার ব্যবস্থা করেন। তার কারণ ইনি ব্যবস্থা করেন না, তার কারণ ব্রিটিশ পার্লামেন্ট যখন এই পিটসের অ্যাক্ট পাস হয়, এই পিটসের অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়ার সময়, ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন উইলিয়াম পিট। ওনার নাম অনুসারে এই অ্যাক্টটার নাম পিটসের অ্যাক্ট দেওয়া হয়। কত সালে এটাকে স্টার্ট করা হয়, তৈরি করা হয়? 1784, ঠিক আছে? এই অ্যাক্টটাও ভারতীয়দের জন্য না কোম্পানির জন্য ছিল? কোম্পানির জন্য। নেক্সট আসবো, এবার আসবো যে পিটসের অ্যাক্টের মেন ফরমেশনস কী ছিল, একটু ইন্ট্রোডাকশন দেখে নিই না। এটা রেগুলেটিং অ্যাক্টকে কি করার জন্য ছিল বলো? কি করার জন্য? সংশোধন করার জন্য ছিল। তাহলে এই অ্যাক্টটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল এই জন্য যে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর যে অ্যাক্টটা তৈরি করেছিল, সেই অ্যাক্টের মধ্যে কিছু খামতি ছিল, কিছু প্রবলেমস ছিল। সেই প্রবলেমসকে ওভারকাম করার জন্য আবার একটা নতুন অ্যাক্ট নিয়ে আসে, তার নাম পিটস অ্যাক্ট। এটা চালু হয়েছিল 1784-তে। This act was enacted to improve the Regulating Act of 1773. Lego. This act was enacted to improve the Regulating Act of 1773. কি হয় না, তুমি লিখতেই পারো to bring about better discipline of companies system. So this act was enacted to improve the Regulating Act of 1773 to bring about better discipline of company system in India. ভালো করে বোঝো, এই অ্যাক্টটা আনা হয়েছিল এই জন্য, কি জন্য স্যার? দিস অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড, এটা তৈরি হয়েছিল ইমপ্রুভমেন্টের জন্য। কোন অ্যাক্টের ইমপ্রুভমেন্ট? না
রেগুলেটিং অ্যাক্ট 1773 একটু বেটার জায়গায় ইমপ্রুভ করার জন্য এটা হয়েছিল, এবং ব্রিং অ্যাবাউট এটা তৈরি হয়েছিল কিসের জন্য, কোম্পানির যে যে সিস্টেম আছে তার ডিসিপ্লিনকে আরও সুন্দর করে আনার জন্য এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছি যে এই অ্যাকচুয়ালি এই পিটসের অ্যাক্ট সম্বন্ধে আমরা যে ফিচার্সগুলো দেখব সেই ফিচার্সগুলো কি কি, সেম ফিচার্সেই আসবো আমরা, সেম যে ফিচার্সটা তৈরি হয়েছিল সেই ফিচার্সেই আসবো, আর সেই ফিচার্সে আসলেই তবে আমি বুঝতে পারবো। টোটাল রেগুলেটিং অ্যাক্ট থেকে চ্যাটার অ্যাক্ট পর্যন্ত সেম ফিচার্স নিয়ে যাবো, সেই সেই যে পয়েন্টসগুলো আমি করেছিলাম, যাতে তোমার বুঝতে সুবিধা হয়ে যাবে আর তুমি একসঙ্গে 5টা অ্যাক্ট সুন্দর করে বুঝে যাবে। বোঝা গেছে স্যার? এরপরে হচ্ছে তাহলে এই পিটসের একটা সেম ফিচার্স কি থাকবে, ট্রেড মনোপলি রিফর্মস। ফার্স্ট নাম্বার ফিচার্স ট্রেড মনোপলি রিফর্ম। এই যে ট্রেড মনোপলি যেটা স্যার, এখানে ট্রেড মনোপলিটা কি চলছিল, অ্যাজ ইট ইজ চলছিল, এখানেও কিছু সমস্যা নেই ছিল। ট্রেড মনোপলিতে এখানে মেন ব্যাপারটা কি ছিল, যে এখনো পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট এটা বলেনি যে তোমরা এখনো পর্যন্ত ইন্ডিয়া থেকে একচেটিয়া ব্যবসার অধিকার মানে না করে বেরিয়ে চলে আসো। তার মানে কি এটা, যে ভারতবর্ষে ওরা যে একচেটিয়া ব্যবসার অধিকার চলছিল সেটা করতেই থাকবে, এই অনুযায়ী এটা ট্রেড মনোপলি তখনও চলছিল। তাহলে ট্রেড মনোপলি এখানে কোনো রকমের ইমপ্রুভমেন্ট আসেনি, যেমন একচেটিয়া ব্যবসার অধিকার রেগুলেটিং অ্যাক্টে চলছিল সেরকম একচেটিয়া ব্যবসার অধিকার এখানেও এরা চালাচ্ছিল। তো অ্যাজ ইট ইজ কন্টিনিউড। অ্যাজ ইট ইজ কন্টিনিউড, ঠিক আছে, এটা সেম জিনিসটাই চলছিল ট্রেড মনোপলি। তাহলে ট্রেড মনোপলিতে কোনো রকমের প্রবলেমস ছিল না। ব্রিটিশরাই ভারতবর্ষে এখনো থাকবে, এই আইন অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষে এখনো একচেটিয়া ব্যবসার অধিকারে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে শুধু ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি। নেক্সট 2 নম্বর যদি আমরা দেখি, 2 নম্বরে আমরা কি ছিল, 2 নম্বরে কি দেখেছিলাম, কন্ট্রোল অফ কোম্পানি, কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস। এই কন্ট্রোল অফ কোম্পানিতে আমরা দেখব কি, এখানে কোম্পানির কন্ট্রোলেতে কিছুটা চেঞ্জ এসেছিল। কিরকম না, আমরা যদি দেখি যে এখানে কোম্পানি ছিল, এই কোম্পানির কটা ব্যাপারে অ্যাফেয়ার্স ছিল, একটা হচ্ছে যে অ্যাফেয়ার্সগুলো, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স, আর একটা কি ছিল স্যার, পলিটিক্যাল অ্যাফেয়ার্স। পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তাহলে একটা ছিল কমার্শিয়াল অ্যাফেয়ার্স আর একটা ছিল পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এই কমার্শিয়াল অ্যাফেয়ার্সে এই সময় কি হলো, চেঞ্জ এসে গেল। কমার্শিয়াল অ্যাফেয়ার্সে আমাদের যে কোর্ট অফ ডাইরেক্টরস ছিল না স্যার, কোর্ট অফ ডাইরেক্টরস কতজন ছিল, রেগুলেটিং অ্যাক্টে দেখেছিলাম স্যার এই কোর্ট অফ ডাইরেক্টরস কমার্শিয়াল অ্যাফেয়ার্স অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স দুটোকেই কন্ট্রোল করতো। কিন্তু আফটার পিটস অ্যাক্ট এই কমার্শিয়াল অ্যাফেয়ার্স কেবলমাত্র কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে চলে গেল, কিন্তু পলিটিক্যাল অ্যাফেয়ার্সটা আবার হয়ে গেল এখানে বোর্ড অফ কন্ট্রোলার নিযুক্ত হয়ে গেল। তাহলে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সেটা তুমি দেখতে থাকবে। এইভাবে পুরো টোটাল এই পুরো চেঞ্জটা কেন স্যার, ভালো করে মেন এই পুরো সিলেবাসটার আমরা যদি দেখি, এই কনস্টিটিউশনের যে আমরা এভলিউশনস দেখছি, এতে মেন জিনিসটা এটাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে যে ভারতের একচেটিয়া ব্যবসার অধিকার এবং পলিটিক্যাল যে ক্ষমতা, এটাকে কেড়ে ব্রিটিশ ইংল্যান্ড, যে ব্রিটিশ যে ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট সে নিতে চেয়েছিল। এটার মেন ফ্যানশনটা এটা। তাহলে টোটাল এতগুলো অ্যাক্ট কেন নিয়ে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওপর, তার কারণ ব্রিটিশ গভর্নমেন্ট চাইছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো দায়িত্ব এবার ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নেবে। তার মানে ইন্ডিয়ান যে টেরিটরি ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, সেটা নিজের হাতে রাখতে চাইছিল। কোম্পানিকে দিয়ে দেশ শাসন করব না, আমি ডাইরেক্ট শাসন করব।
বোঝা গেছে কি বলছিল? আর এই জন্য একটা একটা করে অ্যাক্টস আনতে থাকে, যাতে আস্তে আস্তে, ইংরেজরা স্যার খুব চালাক হয় না স্যার। ভারতবর্ষ নয়, ভারতবর্ষে তো এতদিন রাজত্ব করেছে, গোটা ওয়ার্ল্ড বেসে তুমি যদি দেখো তাহলে ইংল্যান্ডের যে টেরিটরি ছিল সেটা ভাস্টলি ছিল। এবং সবথেকে প্রথম শিল্প বিপ্লব কাদের দেশে হয়? ইংল্যান্ডে। আর সেই শিল্প বিপ্লব সঙ্গে সঙ্গে যে যে তাদের ব্রেন ছিল, সেই ব্রেনটাকে এরা খুব ভালোভাবে ইউজ করতো। ঠিক আছে, যদিও আমরা বলি স্যার আমরা ভেতো বাঙালি, ভাত খেয়ে প্রচুর ব্রেনি, কিন্তু স্যার ইংল্যান্ড স্যার ভাত তো খায় না, খায় হয়তো কম খায়, কিন্তু তাদের ব্রেন আমাদের থেকেও বেশি উন্নত ছিল, নাহলে শিল্প বিপ্লব কি করে করে ফেলে। তো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল অফ, যদি কোম্পানি রিফর্মস দেখি, যে কোম্পানির এখানে দুটো পোর্শন ছিল, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্সের উপর আর পলিটিক্যাল। এই কমার্শিয়াল অ্যাফেয়ার্সে কে দেখবে এবার? কোর্ট অফ ডাইরেক্টরস। এখানে দেখবে কে? কোর্ট অফ ডাইরেক্টরস দেখবে। আর এই কোর্ট অফ ডাইরেক্টরসে কতজন ছিল? এখনো পর্যন্ত 24 জন মেম্বারসই ছিল, 24 মেম্বার্স এতে ছিল। ঠিক আছে, তাহলে যে কমার্শিয়াল অ্যাফেয়ার্স আছে, সেই কমার্শিয়াল অ্যাফেয়ার্সকে কে চালাবে? না কোর্ট অফ ডাইরেক্টরসের অধীনেই থাকবে। আর এখনো পর্যন্ত মানে পিটসের অ্যাক্টেও এই কোর্ট অফ ডাইরেক্টরসের মেম্বার ডাজ নট চেঞ্জ, 24ই ছিল। অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যদি দেখি, এই পলিটিক্যাল অ্যাফেয়ার্সটা কে করবে? বোর্ড অফ, নতুন নিয়োগ করলো, এটা নতুন আসলো, মানে এটা ছিল না কিন্তু এটা নতুন আসলো। এখানে আসবে এই বোর্ড অফ কন্ট্রোলার। বোর্ড অফ কন্ট্রোলার্স, এই বোর্ড অফ কন্ট্রোলার্সের কতজন মেম্বার থাকবে? 6 মেম্বার্স, 6 মেম্বার্স থাকবে। আর এই 6 মেম্বার্সের মধ্যে স্যার, এই 6 মেম্বার্সের মধ্যে 4 জন মেম্বার্স, এই 6 মেম্বার্সের মধ্যে 4 মেম্বার্স were nominated। কোথা থেকে নমিনেটেড হতো? ফ্রম ব্রিটিশ ক্রাউন, ফ্রম ব্রিটিশ ক্রাউন। ভালো করে বোঝো। এরপর আবার একবার দেখাচ্ছি যে দেখবে আমরা কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস। তো এই কন্ট্রোল অফ কোম্পানিজ কীভাবে রিফর্মস হতো? না কোম্পানিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কমার্শিয়াল অ্যাফেয়ার্সে আর একটা পলিটিক্যাল অ্যাফেয়ার্সে। কমার্শিয়াল অ্যাফেয়ার্সকে কে চালাতো? কোর্ট অফ ডাইরেক্টরস, 24 জন। এটা কিন্তু আগে এই কোর্ট অফ ডাইরেক্টরস দুটোকেই চালাতো। নেক্সট আমরা দেখছি পলিটিক্যাল অ্যাফেয়ার্স। পলিটিক্যাল অ্যাফেয়ার্সের জন্য নতুন ফর্ম তৈরি করলো, তার নাম বোর্ড অফ কন্ট্রোলার্স। এই বোর্ড অফ কন্ট্রোলার্সে কতজন মেম্বার থাকবে? 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন স্যার রানী ভিক, 6 জন থাকবে। 6 জনের মধ্যে 4 জনকে কে নমিনেট করবে? স্যার ব্রিটিশ ক্রাউন। স্যার ব্রিটিশ ক্রাউনে যেই থাক না কেন, এই 4 জন মেম্বার্সকে ব্রিটিশ, তার মানে ব্রিটিশ, দেখো এই 4 জনকে নিয়োগ করছে, তার মধ্যেও স্যার এই 6 জনের মধ্যে 4 জন আমার থেকে নিয়োগ হবে। এই প্রত্যেকটা মেম্বার্সকে এটা ব্রিটিশ গভর্নমেন্ট নিজের মেম্বার্সের ওখানে প্রবেশ করাচ্ছিল। এটা করতে করতে নিজের হাতে পুরো ক্ষমতা নেবে। তাহলে এইটা হচ্ছে 4 মেম্বার্স ওয়ার নমিনেটেড ফ্রম ব্রিটিশ ক্রাউন, এই 4 জনের মধ্যে। কিন্তু স্যার এবার দেখবে এই বোর্ড অফ কন্ট্রোলার্সকে কে কন্ট্রোল করতো? ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই বোর্ড অফ কন্ট্রোলার্সকেও একজন কন্ট্রোল করছো, তার নাম হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স অফ ব্রিটিশ পার্লামেন্ট। ক্যাবিনেট মিনিস্টার অফ ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার এই বোর্ড অফ কন্ট্রোলার্সকে কন্ট্রোল করতো। ক্লিয়ার? ভালো করে বুঝেছো? স্যার পিটসের অ্যাক্ট 1784 এ আমরা কি দেখবো? দ্য ট্রেড মনোপলি রিফর্মস অ্যাজ ইট ইজ কন্টিনিউড। কন্ট্রোল অফ কোম্পানি রিফর্ম, কোম্পানি যে কন্ট্রোল ছিল সেটা দেখবো কোম্পানিকে দুটো ভাগে ভাগ, কোম্পানির দুটো অ্যাফেয়ার্স দেখলাম, একটা কমার্শিয়াল অ্যাফেয়ার্স, একটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কমার্শিয়াল অ্যাফেয়ার্সকে কোর্ট অফ ডাইরেক্টরস চালাতো, 24 জন মেম্বার ছিল। অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্সের জন্য তৈরি হলো একটা বোর্ড অফ কন্ট্রোলার্স। এই বোর্ড অফ কন্ট্রোলার্সে কজন মেম্বার ছিল? 6 জন। এই 6 জন মেম্বার্সের মধ্যে 4 জন মেম্বার্স were nominated from British Crown। ব্রিটিশ ক্রাউন দ্বারা 4 জন মেম্বার নমিনেটেড থাকতো। এবং এই বোর্ড অফ কন্ট্রোলার্সকে কে কন্ট্রোল করতো? না ক্যাবিনেট, ব্রিটিশ ক্যাবিনেট মিনিস্টার অফ ব্রিটিশ পার্লামেন্ট। ক্লিয়ার স্যার? বোঝা গেছে পুরো ব্যাপারটা?
তাহলে এটা হচ্ছিল কন্ট্রোল অফ কোম্পানি, এটা পিটসের অ্যাক্টে হয়। এরপরে আমরা রিফর্মস কি দেখবো স্যার? এরপরে দেখবো আমরা চলছি পিটসের অ্যাক্ট, পিটস অ্যাক্ট 1784। স্যার এরপর ছিল কি পয়েন্টস, 3 নম্বর পয়েন্টস অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে দেখব স্যার পুরো ব্যাপারটা আমরা জানতে চাই। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে কি ছিল, সেটা হচ্ছে প্রথম তো হচ্ছে 3টে প্রেসিডেন্সিস, সেই প্রেসিডেন্সিসগুলোকে আমরা নিয়ে আসবো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসে। একটা হচ্ছে প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি, একটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা স্যার বোম্বে প্রেসিডেন্সি। এই বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি আর মুম্বাই প্রেসিডেন্সির মধ্যে বেঙ্গল প্রেসিডেন্সিকে স্যার হেল্প করার জন্য কতজন ছিল? 4 মেম্বার্স এক্সিকিউটিভ কাউন্সিল। এখানে ছিল স্যার এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, তার কতজন মেম্বার ছিল স্যার? 4 মেম্বার ছিল, আগে ছিল 4 মেম্বার্স। এই 4 মেম্বার্স ছিল, কিন্তু আফটার পিটস অ্যাক্ট একটা মেম্বারকে আউট করে দেওয়া হলো। কেন বলো তো? কারণ গভর্নর জেনারেলের আইন পাস করতে প্রবলেমস হচ্ছিল না। বলে স্যার আমার 2 জন তো ভোটার লাগবে, ভোটটা চাই 2টো, তাহলে 4 জনের মধ্যে যদি 3 জনই না ভোট দেয় তাহলে তো আমার ভোট পাস হবে না। সেখানে আমি একজন মেম্বার আউট করে দিই, তাহলে 3 জন থাকবে, 3 জনের মধ্যে মিনিমাম একজন মেম্বার তো ভোট দেবেই আমাকে। আর যদি মিনিমাম একজন ভোট দেয় আর আমার ভেটো ক্ষমতা আছে, তার দ্বারা আমি বিলটাকে পাস করাতে পারি। ক্লিয়ার স্যার? দিমাগ দেখেছো স্যার? একটা একটা করে চেঞ্জ করতে হবে, আর একদিনে চেঞ্জ হচ্ছে না। দেখো কোনো কাজ, এই জন্য বলেন না স্যার ইউ শুড ওয়েট ফর সাম অপরচুনিটি, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। একদিন ধরে এই পুরো হঠাৎ করে ব্রিটিশ গভর্নমেন্ট ভাবলো যে পুরো কন্ট্রোল, আমি কোম্পানির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেবো এবং হঠাৎ করে একটা আইন পাস করলো, নিয়ে নিল, এটা নয়। বারবার আইন পাস করা হয়েছে এবং সেটা চলছিল প্রায় 50-100 বছর ধরে। বাট বোঝা গেছে? কারণ 20 বছর ছাড়া ছাড়া একটা চ্যাটার অ্যাক্ট পাস হতো, তার আগে পিটস অ্যাক্ট, তার আগে রেগুলেটিং অ্যাক্ট। বোঝা গেছে স্যার? একদিনে পুরো জিনিসটাকে নিয়ে নেয়নি। এই যে এই এক্সিকিউটিভ কাউন্সিল 4 জন ছিল, এই পিটসের অ্যাক্টের মধ্যে একজনকে আউট করে দেওয়া হয়, একজনকে বের করে দেওয়া হয়। তার মানে এইখানে এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার থাকবে? 3 জন। আচ্ছা, এখনো পর্যন্ত এইখানে আবার ব্যাপারটা ছিল যে মুম্বাই প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সি কাকে রিপোর্ট করতো? বেঙ্গলকে। এদের কাছেও এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। এখানেও স্যার 3টে মেম্বার্স, একই জিনিস, এর যেমন চেঞ্জ করে এরও চেঞ্জ করে। আর এখানেও এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, আর এক্সিকিউটিভ কাউন্সিলে 3 জন মেম্বার ছিল স্যার, এরও 3 জন মেম্বার ছিল। ঠিক আছে? তো এখানে একটা কনফ্লিক্ট ছিল না স্যার, কোন বিলটা একে পাস, বিলের জন্য এটা রিপোর্ট করবে, কোনটার জন্য এরা রিপোর্ট করবে না, সেটা নিয়ে একটা পরে আমরা দেখবো টেরিটোরিয়াল রিফর্মসে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসে দেখছি যে বেঙ্গল প্রেসিডেন্সির কাছে, বেঙ্গল প্রেসিডেন্সির যে এক্সিকিউটিভ কাউন্সিলর, এরা রিফর্ম করবে কাকে? কোর্ট অফ ডাইরেক্টরসকে। তো এক্সিকিউটিভ কাউন্সিল থেকে একটা মেম্বারকে আউট করে দেওয়া হয়। তোমাকে ডাইরেক্ট কোশ্চেন্স করে যে কোন অ্যাক্টের মাধ্যমে এক্সিকিউটিভ কাউন্সিলের ফার্স্ট 4টে মেম্বার থেকে একটা মেম্বারকে বের করে দেওয়া হয়, বা 3টে মেম্বার দিয়ে, এরকমও কোশ্চেন্স আসতে পারে। তুমি বলবে যে পিটস অ্যাক্ট। নেক্সট আমরা এখানে আসবো, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসটা তুমি দেখেছে। 4 নাম্বার আমরা দেখি সেটা কি? চার নম্বরে আমরা কি দেখবো না? সেন্ট্রাল লেজিসলেচার, সেন্ট্রাল লেজিসলেটিভ বা লেচারও তুমি বলতে পারো। তো সেন্ট্রাল লেজিসলেটিভে আমরা দেখবো যে এখানের আইনটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে আইন তৈরি করতে এখানে সুবিধা হবে না এবার,
তাই কি না? তো আইন তৈরি করতে এখানে একটা সুবিধে আসলো কি না, আমাদের কাছে ছিল গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেলের কাছে স্যার এবার কতজন মেম্বার থাকবে? 3 জন। এই গভর্নর জেনারেলের কাছে কতজন মেম্বার থাকবে? 3 জন। এই 3 জন মেম্বারে মিনিমাম একটা ভোট যদি গভর্নর জেনারেল পেয়ে যায়, তাহলে আর গভর্নর জেনারেলের কাছে একটা ভেটো পাওয়ার ছিল। এই ভেটো পাওয়ারকে দিয়ে, তার মানে একটা ভোট তো 3 জনের মধ্যে একটা ভোট দেবেই, আর যদি দিয়ে দেয়, আর এই ভেটো পাওয়ার ছিল, সেই ভেটো পাওয়ার দিয়ে এই টোটাল কি করতো না, ভোটটা একটা পাস করে দিত। বোঝা গেছে স্যার? মানে দুটো যে ভোট সেটা তো দেখার দরকার ছিল না, একটা ভোটের দরকার ছিল, আর এই ভেটো পাওয়ার দিয়ে একটা ভোট এ এবং গভর্নর জেনারেলের কাছে একটা ভেটো পাওয়ার ছিল, সেটা দিয়ে এটা সেন্ট্রাল লেজিসলেটিভ। প্রভিন্সিয়াল বা টেরিটোরিয়াল লেজিসলেটিভে সেম অ্যাজ ইট ইজ চলছিল। তার কারণ সেখানেও গভর্নর জেনারেল কি করে না, আইন তৈরি করতে থাকে। এখনো পর্যন্ত প্রভিন্সিয়াল টেরিটোরিও আইন তৈরি করছিল কম বেশি, কিন্তু পরবর্তীকালে সে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এখনও এখান পর্যন্ত ছিল। তাহলে এই পুরো টোটাল গভর্নর এবং জেনারেল এবং এই 3 জন যেটা এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, এরা আইন তৈরি করতো, ঠিক আছে? নেক্সট নাম্বার পয়েন্টে আসবো, আমরা দেখব প্রভিন্সিয়াল আর লেজিসলেটিভ। এই প্রভিন্সিয়াল লেজিসলেটিভে দেখব এখানেও গভর্নর ছিল, আর গভর্নরের নিচে কে ছিল? সেম অ্যাজ ইট ইজ 3 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিল। এরা এই ভোটের মাধ্যমেই স্যার, এরাও সেন্ট্রাল ইস্যুকে নয়, এরা প্রভিন্সিয়াল ইস্যুসকে নিয়ে ল পাস করতো অ্যাজ ইট ইজ যেমন চলছিল, ঠিক আছে স্যার? এটা ছিল, এটা প্রভিন্সিয়াল ইস্যু। এখানে একটা ব্যাপার আসে, দেন আসে রেভিনিউ। এই রেভিনিউ সিস্টেম, এখানে কতগুলো রেভিনিউ সিস্টেম ছিল? একটা, দুটো, তিনটে। একটা সল্ট ট্যাক্স ছিল, রেগুলেটিং অ্যাক্টে কটা রেভিনিউ দেখেছি? 3টে। একটা কমার্শিয়াল, একটা পলিটিক্যাল বা টেরিটোরিয়াল যেটাকে বলে, আর একটা হচ্ছে স্যার সল্ট ট্যাক্স। এখানে এই যে কমার্শিয়ালকে ছেড়ে দিয়ে স্যার এই কমার্শিয়ালটা রেভিনিউটাকে আলাদা করে দেওয়া হয়। যেই কমার্শিয়াল কেবলমাত্র কে নিতে পারবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাদ বাকি ভারতবর্ষে যে টেরিটরিগুলো ভারতবর্ষে ছিল, টোটাল টেরিটরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে টোটাল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চলে যাবে। আর এই গভর্নমেন্ট সে নিজের কাছে এই টেরিটোরিয়াল যে বা পলিটিক্যাল যে ট্যাক্স সে নিজে যেভাবে হোক আদায় করবে। তো কেবলমাত্র কমার্শিয়াল কার কাছে রইল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কমার্শিয়াল রইল, বাদ বাকিটা ব্রিটিশ ক্রাউনের কাছে চলে গেল। যে ইন্ডিয়ার যে জায়গাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসবাস করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের জায়গা মনে করে, সেই জায়গাগুলো টোটালি ব্রিটিশ ইন্ডিয়া। তো এখানে কেবলমাত্র কমার্শিয়াল যে ট্যাক্সটা, সেই কমার্শিয়াল ট্যাক্সটা কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিতে পারত। বোঝা গেছে স্যার? এখানে আর একটা জিনিস নতুন তৈরি হলো, সেটা হচ্ছে কি না, টোটাল যে প্রভিন্স ছিল, এখন থেকে রুলস কে বানাবে? আস্তে আস্তে শুরু হচ্ছে রুলস, কিন্তু এবার কিছু রুলস বানাবে সেন্ট্রাল। আস্তে আস্তে দেখো, ওখানে যেমন সেন্ট্রাল লেজিসলেটিভে কি হচ্ছে, সেন্ট্রাল রুলস বানাচ্ছিল, আর স্টেট লেজিসলেটিভে স্টেট রুলস বানাচ্ছিল। কিন্তু এখন থেকে আস্তে আস্তে এটা শুরু হচ্ছে যে কিছু ইনস্ট্রাকশনস রুলসের জন্য সেন্ট্রাল বানাবে, আর কিছু তুমি বানাতে পারো। তো সেই একটা পয়েন্ট তুমি শুধু লিখে নিয়ে যাও, এটা টোটালভাবে চেঞ্জ হয় না। না, এই যে আদার্স পয়েন্ট হিসেবে লিখে রাখো, আদার্স পয়েন্ট হিসেবে যে এই রুল, এই অ্যাক্ট দ্বারা এখানে কি বলা হচ্ছিল, যে এই পিটসের অ্যাক্ট 1784 দ্বারা এখানে বলেছিল প্রভিন্সেস হ্যাড টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ সেন্ট্রাল। বাট বোঝা গেছে কি বলছি?
না এখানে একটা আদার্স পয়েন্ট আছে, provinces had to follow কি করবে, the instructions of সেন্ট্রাল। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা এখানে একটু আসে না। এই যে এই ব্যাপারটাই তো চলছিল কনফ্লিক্টে, দেখছিল না স্যার, কনফ্লিক্টে কি ছিল, রেগুলেটিং এর কনফ্লিক্টে, রেগুলেটিং এর প্রবলেমসে কি ছিল, যে প্রভিন্সিয়ালের সঙ্গে সেন্ট্রালের একটা প্রবলেমস হচ্ছিল, কোন রিপোর্ট দেব কোন রিপোর্ট দেব না সেটা নিয়ে। তো এখন থেকে বলা হলো যে যে তুমি রিপোর্ট দিতে বাধ্য থাকবে অলওয়েজ, কোনটা দেব কোনটা দেব না ডাজ নট ম্যাটার, আর ডাজ নট এটাকেও রিপোর্ট করবে না যে কোনটা দেব কোনটা দেব না, এই কোশ্চিনসটা আমি শুনবো না, যেটা দেবার সেটা ইউ হ্যাড টু ফলো, প্রভিন্সেস হ্যাড টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ কন্ট্রোল সেন্ট্রাল। বোঝা গেছে, পুরো রিপোর্ট দিতে বাধ্য হয়ে গেল। এটা ছিল স্যার পিটস অ্যাক্ট। পিটস অ্যাক্টের কিছু খামতি তো ছিল, সেই জায়গা থেকে এবার কোম্পানি তৈরি করছে, ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট ভাবলো এখানে আর এই অ্যাক্ট আনবো না, এবার আনবো স্যার চার্টার। এই চার্টারটা কি ছিল, চার্টারটা ভারতীয় নাগরিকদের জন্য এখনো কোনো অ্যাক্ট নয়, এই ভারতীয় নাগরিকদের জন্য কিছুটা ছিল, আর বেসিক্যালি যেটা ছিল সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য, পুরো কোম্পানির জন্যই ছিল অ্যাকচুয়ালি চার্টার। চার্টার মানে কি স্যার, বাংলায় যাকে সনদ বলা হয়, সনদ আইন, বাংলায় কি কি বলা হতো একে, সনদ আইন। এই চার্টার অ্যাক্টকে খুব ভালো করে বুঝতে হবে, তুমি তো অনেক পড়াশোনা করে উঠে এসেছো, চার্টার অ্যাক্ট সম্বন্ধে বুঝতে তোমার অনেক জায়গায় প্রবলেমস হয়েছে, এখনও হয়তো বুঝে ওঠো, বা অনেক দিন পড়াশোনা করার পরও তুমি বুঝতে পারোনি। এখানে এই পয়েন্টের মাধ্যমেই বোঝাবো স্যার, আর সেটা বুঝতে খুব সুবিধা হয়ে যাবে, আর একদম অ্যাজ ইট ইজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আগের মতো। চলো আমি আসছি চার্টার অ্যাক্টে। চার্টার অ্যাক্ট, আমরা সাধারণত যে চার্টার অ্যাক্টগুলো হয় তার মধ্যে 4টে চার্টার অ্যাক্টের মধ্যে, প্রত্যেকটা চার্টার অ্যাক্টের মধ্যে গ্যাপিং ছিল কত স্যার, 20 ইয়ার্স, 20 বছর করে প্রত্যেকটা চার্টার অ্যাক্টের মধ্যে গ্যাপ ছিল। তার মানে তোমার যদি মনে নাও থাকে, একটা চার্টার অ্যাক্ট যদি করে রাখো, তার 20 আফটার অ্যান্ড 20 বিফোর, এই করে করে তুমি চার্টার অ্যাক্টগুলো সালগুলো তুমি বুঝতে পারবে। কিন্তু মেন ব্যাপারটা ছিল কি না, যারা সিলেকশন করে, ঠিক আছে, তারা তো জানে যে স্যার চার্টার অ্যাক্টের সাল আমি দেবো না, তার কারণ ওর কিছু না কিছু ভাবে এ করে নেবে 20 করে, বিফোর আর আফটার। কি করে না, চার্টার অ্যাক্টের ভিতরে যে ইনফরমেশনসগুলো আছে, যে ফাংশনসগুলো ছিল, সেগুলো পরীক্ষায় ঢালে, আর সেগুলোর মধ্যে তোমার দেখবে জড়িয়ে যায় চার্টার অ্যাক্টগুলো, যেগুলো মেন চার্টার অ্যাক্ট 3টে, যেটার মধ্যে স্যার প্রচুর পরীক্ষায় কোশ্চেন্স আসে, যেটা বিসিএসে আসে, সব যায় সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যান্ড বিসিএস। এই জায়গায় যে চার্টার অ্যাক্টগুলো ছিল, সেই চার্টার অ্যাক্টগুলো কী কী, সব থেকে ইম্পর্টেন্ট আমি চার্টার অ্যাক্ট 3টে চার্টার অ্যাক্ট আমি করাবো, ঠিক আছে। সেটা যেটা তোমার এই ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানে অনেক রাস্তা তুমি খুঁজে পেয়ে যাবে এই চার্টার অ্যাক্ট থেকে, অনেক পয়েন্টসগুলো তুমি বুঝতে পারবে। চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্টকে আমরা ফার্স্ট চার্টার অ্যাক্ট, দেখো এই যে আমরা যে চার্টার অ্যাক্ট থেকে শুরু করব সেটা হচ্ছে 1813 চার্টার অ্যাক্ট। এর আগে একটা চার্টার অ্যাক্ট এসেছিল, তাই কি না, এর আগে একটা চার্টার অ্যাক্ট ছিল, 1813 এর আগে একটা চার্টার অ্যাক্ট ছিল, সেই চার্টার অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, ইম্পর্টেন্ট হচ্ছে 1813 চার্টার অ্যাক্ট থেকে। তাহলে আমরা পড়বো 1813 চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট অ্যান্ড 1853 চার্টার অ্যাক্ট। তাহলে 1813 সঙ্গে 20 অ্যাড করো, 1833 20 অ্যাড করো, 1853 চার্টার অ্যাক্ট, এই 3টে চার্টার অ্যাক্ট আমরা পড়বো। আর এটাকে বাংলায় কি বলে স্যার, সনদ আইন, সনদ আইন, ঠিক আছে। তাহলে 1813 যে চার্টার অ্যাক্টটা আসে, সেটা সম্বন্ধে আমাদের বোঝা হবে, বুঝতে হবে, আর অনেক ফাংশন এর মধ্যে আছে। এই চার্টার অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং 3টে চার্টার অ্যাক্টই আমাদের ভারতবর্ষের অনেক কিছু ক্ষেত্রের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটাকে খুব মানে শুধু মুখস্থ করে রিডিং করে বুঝলে স্যার তুমি একে মজা পাবে না এই বুঝে।
একটু পয়েন্টসের মধ্য দিয়ে যদি বোঝো তাহলে খুব সুন্দর একে বুঝতে পারবে। প্রথম আসি ট্রেড মনোপলি। এই চ্যাটার অ্যাক্ট 1813, চ্যাটার অ্যাক্ট ফার্স্ট আসবো কি ট্রেড মনোপলি। এই একই পয়েন্ট নিয়ে স্যার সবগুলো করাবো, ঠিক আছে। ট্রেড মনোপলি, এই ট্রেড মনোপলি যে রিফর্মস ছিল এখানে, ট্রেড মনোপলি যদি দেখি স্যার আমরা এই ট্রেড মনোপলি রিফর্মসে দেখবো চ্যাটার অ্যাক্টে কি দেখবো ভালো করে, সেটা খুব ইম্পর্টেন্ট। এতদিন পর্যন্ত 1600 খ্রিস্টাব্দ থেকে রানী এলিজাবেথের কাছে পাওয়া মনোপলি যে রাইটসটা, সেটা কে এনজয় করছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায়? ভারতবর্ষে। নিজের মতো করে সেটা চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে যখনই দেখলো যে ব্রিটিশ পার্লামেন্ট যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা এখন খারাপ হতে চলছে, তার মানে সে নিজের হাতে নিতে চাচ্ছিল মনোপলি সিস্টেমটাকে ভারতবর্ষ। তাহলে ওখানে অনেক আরও কিছু কোম্পানিকে আমি ঢোকাতেই পারি না। আমি বলছি তুমি একটা বড় দেশ চালাও, বা তুমি ভাবো ব্রিটিশ গভর্নমেন্ট, তো আমার কাছে একটা যে ভালো পয়সা দিচ্ছিল তাকেই না আমি জায়গা দিয়েছিলাম, যে তুমি আমাকে যেহেতু ভালো পয়সা দিচ্ছ, কত করে দিচ্ছ? 4 লাখ পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। তো সে যখন দিতে পারছিল না, উল্টে আমাকেই পয়সা চাইছে। তখন বলছে তাহলে আউট। সরাতে গেলে একবারে তো আউট করা যায় না, কিছু কিছু টাইমস করে করে আউট করতে হয়। এরপরে কি করলো? তাহলে আমি বলছি যে ট্রেড মনোপলি, সেই ট্রেড মনোপলিটা আস্তে আস্তে খারাপ করতে শুরু হয়ে গেল। কি খারাপ করতো না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই ট্রেড মনোপলিতে থাকলো না। পার্টিয়ালি কেম ইনটু এন্ড। কি করলো না, এই ট্রেড মনোপলি সিস্টেম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। কেন কেড়ে নেওয়া হচ্ছে সেটাই আমরা দেখব। বারো বোঝা গেছে? মানে ব্রিটিশ সরকার আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ভরসা করতে পারলো না। তো ব্রিটিশ সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ভরসা করতে না পারার জন্য তারপরে কি করবে? নিশ্চয়ই তাহলে কিছু অংশ আস্তে আস্তে ওর ব্যবসা কেড়ে নেবে, একচেটিয়া অধিকার। এরপরে ওইখান থেকে অন্য কোম্পানিগুলোকে ইন্ডিয়ায় ঢোকাবে। বোঝা গেছে স্যার? এটাই ঘটনা হচ্ছে ট্রেড মনোপলিতে। তো আমরা আসি ট্রেড মনোপলির যে রিফর্মসগুলো আছে। তো ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে এখানে কি করবো না, তাদের যে ট্রেড মনোপলি, দ্য ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু অ্যান এন্ড। লিখবে পার্টিয়ালি, আংশিকভাবে, অনেকটা চলে গেছিল। দ্য ট্রেড মনোপলি of East India Company came to an end partially। মানে কি আংশিকভাবে, অনেকটা চলে গেছিল, আংশিকভাবে, ভালো করে মতো অর্ধেকটা নিয়ে নিচ্ছিল। বোঝা গেছে স্যার? এটা আংশিকভাবে। তাহলে তোমাকে কোশ্চেন্স করবে যে আংশিকভাবে একচেটিয়া ব্যবসার অধিকার কোন আইনের মাধ্যমে চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে? চ্যাটার অ্যাক্ট 1813। আংশিকভাবে, পুরোপুরি নয় কিন্তু। দ্য ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু অ্যান এন্ড পার্টিয়ালি। নেক্সট এখানে একবার দেখব, এবার পুরো ব্যাপারটাকে দেখব যে ট্রেড মনোপলিটা কিভাবে আমরা চলছিল এবং কিভাবে আস্তে আস্তে কিছু অংশ কেড়ে নেওয়া হলো। প্রথম তো এই অংশ দেখার আগে আমরা একটু দেখব ইউরোপ কান্ট্রি। আমরা এখানে আমি অ্যাকচুয়ালি বোর্ডটাকে এখনো পর্যন্ত সেভাবে ইউজ করিনি, কারণ আমি এই ফার্স্ট ক্লাস আমার আগের হয়েছে হরপ্পান সিভিলাইজেশন, অ্যান্ড সেকেন্ড ক্লাস হচ্ছে কনস্টিটিউশনস, যার জন্য আমার বোর্ডকে ইউজ করার জন্য আরেকটু টাইম লাগবে, আমি একটু ব্যস্তও থাকি। তো এই ফার্স্ট ক্লাসের পর সেকেন্ড ক্লাস করছি কনস্টিটিউশনের, যার জন্য আমি নাহলে বোর্ড থেকে আমি পিকচার কিছুটা নেব, সেই রকম আমি তৎপরতার সঙ্গে ডাইরেক্ট এসে আমাকে ক্লাস করতে হয়, একদম টাইমও থাকে না। সেটা এখন দেখে নাও, আস্তে আস্তে আমি বোর্ডটাকে সুন্দরভাবে ইউজ করব, ঠিক আছে? এই নতুন তো ফার্স্ট হচ্ছে যে ট্রেড মনোপলি যে রিফর্মস, দ্য ট্রেড মনোপলি এখানে হচ্ছে, এইটাকে ধরো ইউরোপ, এটা ইউরোপ স্যার, আর এইটা হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে? ব্রিটিশ। তো ব্রিটিশার্স এখানে আছে আর ইউরোপ আছে। তো এখানে যে ব্রিটিশ পার্লামেন্ট আছে, ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট ধরতে পারো,
এই ব্রিটিশ পার্লামেন্ট ইউরোপ থেকে, এই ব্রিটিশ থেকে ইউরোপে বা ব্রিটেন থেকে ইউরোপে অনেকে ব্যবসা করতে যেত। মানে আমাদের ব্যাপারটা এটাই যে ভারত মানে পৃথিবীতে সব থেকে প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, আর এখান থেকে এরা ইউরোপে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, কারণ মেন মার্কেট কোথায় ছিল তখন, ইউরোপ। এশিয়ার কয়েকটা জায়গা ওরা এসে ঢুকেছে, তার মধ্যে ইন্ডিয়া একটা পড়ে। এবার পুরো এশিয়ার মধ্যে তো যেতে পারেনি, কিন্তু ইউরোপ, পুরো ইউরোপে ওরা ঘুরে বেড়াচ্ছিল। আর এই ব্যবসার পুরো মালপত্র, মানে যখন শিল্প বিপ্লব হবে, সেই শিল্প বিপ্লবের দরুন তো কিছু আমি প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টটা কার কাছে যাব না, মার্কেট খুঁজতে হবে। আর ওরা এই জন্য গোটা পৃথিবীব্যাপী অ্যাজ এ মার্কেট খোঁজার উদ্দেশ্যে রওনা দিত, আর রওনা দিতে গিয়ে পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে নিয়ে নিত, ব্যবসার জন্য ঢুকতো, পরে পলিটিক্যালি কি করতো না, পলিটিক্যালি পুরো দেশটাকে শাসন করতো। তো এই রকমই ইউরোপে এরা ব্যবসা বাণিজ্য করার জন্য গেছিল। এবার আমাদের দেশে যদি আসি, এটাকে ইন্ডিয়া ভাবি, এই আমাদের দেশে ইন্ডিয়াতে এটা কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল। আমাদের দেশে ব্যবসার জন্য রাইট কেবলমাত্র ব্রিটিশ সরকার কাকে দিয়েছিল, ইস্ট ইন্ডিয়া, কারণ মনোপলি সিস্টেম ছিল, এখানে ছিল মনোপলি সিস্টেম। আর মনোপলি সিস্টেম থাকার জন্য অন্য কোম্পানি, ব্রিটিশ থেকে অন্য কোনো, মানে ব্রিটেনেও তো অনেক কোম্পানি ছিল স্যার, হঠাৎ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই কেন এখানে ফেলতে হবে? তো কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 4 লাখ টাকা, 4 লাখ ব্রিটিশ পাউন্ড দিচ্ছিল ব্রিটিশ ক্রাউনকে, সেই জন্য একে দিয়েছিল। কিন্তু অন্য কোনো কোম্পানি আর ইন্ডিয়াতে আসতে পারেনি। সেই বাদবাকি কোম্পানিগুলো কোথায় যাচ্ছিল, আমেরিকা অ্যান্ড ইউরোপ। বোঝা গেছে? আমি ইউরোপের ঘটনা, ইউরোপে মেনলি এরা দুটো জায়গায় বিশেষ করে বিজনেস করত, একটা হচ্ছে রাশিয়া আর দুই হচ্ছে স্পেন। একটা হচ্ছে তুমি স্পেন করতে পারো, স্পেন অ্যান্ড রাশিয়া। এই রাশিয়া আর স্পেনে এরা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করত। কিন্তু তখন ইউরোপে একজন সাম্রাজ্যবাদী নেতা উঠে গেছিল, তার নাম কি, নেপোলিয়ান বোনাপার্ট। এই নেপোলিয়ান একটার পর একটা ইউরোপের সমস্ত কান্ট্রিকে অ্যাকোয়ার করতে শুরু করছিল। আর নেপোলিয়ানের সঙ্গে ব্রিটিশ সার্সদের, স্যার 36 কা আঁকড়া যেটাকে বলে, সাপে নেউলে। তো নেপোলিয়ান একটা সাম্রাজ্যবাদী নীতি নিয়ে চলছিল, তাতে যে বাইরে থেকে কোনো কিছু ইউরোপ যে মহাদেশ আছে, কন্টিনেন্টাল যেটাকে বলে, সেই কন্টিনেন্টে ঢুকবে না। তাতে কি হলো না, নেপোলিয়ান বিরাটভাবে ব্রিটিশার্সদেরকে আঘাত দেয়, এবং প্রত্যেকটা ব্রিটিশ কোম্পানি নেপোলিয়ানের ভয়তে কোথায়, আবার ব্রিটেনে এসে হাজির হয়। তাহলে এরা আবার কি করলো, এরা গেছিল, এখানে কে ছিল তখন, এখানে ছিল কে, নেপোলিয়ান। আর এই নেপোলিয়ানের ভয়ে আবার এরা ব্রিটেনে চলে আসে, সব কোম্পানির তল্পা ঘুরিয়ে ব্রিটেনে এসে যায়, কারণ নেপোলিয়ানের একটা সাম্রাজ্যবাদী নীতি ছিল। ব্রিটেনে যখন এসে যায়, তখন ব্রিটেনের রানীর কাছে এরা আবার হাত জোড়ো করে বলে, স্যার আমাদেরকে কিছু তো করতে দিন, এবার আমাদের তো ইউরোপে আর জায়গা নেই, আমেরিকা থেকেও আমরা পালিয়ে এসেছি। এই পুরো চেনটা ভেঙে গেছিল, আমেরিকার চেনও ভেঙে গেছিল, কারণ ওরা পর্তুগিজ অ্যান্ড ডাচ ঢুকেছিল। তো এবার তো কিছুদিন, তখন ব্রিটিশ গভর্নমেন্ট, যে ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট চিন্তা করলো, তাদেরকে বললো এবার তোমরা ইন্ডিয়ায় যেতে পারো। তা যখনই এরা ইন্ডিয়ায় এসে গেল, তাহলে প্রথম এখানে কে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার মনোপলি চলছিল, একচেটিয়া ব্যবসার অধিকার চলছিল। কিন্তু হঠাৎ করে যখন অন্য আদার্স কোম্পানিগুলো ঢুকছে, তখন এর নিশ্চয়ই মনোপলি থাকবে না। যখনই ওই জায়গায় মনোপলি, তখন আস্তে আস্তে চলে যেতে শুরু করে। আর এই অ্যাক্টের মাধ্যমে এই মনোপলি আংশিকভাবে অনেকটাই, প্রায় 50-60% চলে যায়। তখন কি করে না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কোথায় না, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে অন্যান্য কোম্পানিগুলো, যেমন ব্রিটিশ থেকে অন্য কোম্পানিগুলো ইন্ডিয়াতে ঢুকতে শুরু করে। আর ইন্ডিয়াতে যখন অন্য কোম্পানিগুলো ঢুকে যায়, তখন ইন্ডিয়াতে থাকা যেসব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্লাস ব্রিটেনের আদার্স কোম্পানি যখন ইন্ডিয়ায় ব্যবসা করতে শুরু করে, তখন ভারতবর্ষের যে ইন্ডিয়ানস, যে ভারতীয় কোম্পানিগুলো ছিল, সেগুলো স্যার বিপদে পড়ে যায়। কি বিপদ না, তারা আর মাথা তুলে উঠতে পারেনি। তো ভারতীয় কোম্পানি অবস্থা খতম হয়ে গেছিল, কারণ তারা তো খুব সুবিধেই মাল দিত, আর ভারতীয় যে প্রোডাক্টস ছিল, সেই প্রোডাক্টসের দাম বেশি ছিল, কিন্তু ব্রিটেনের প্রোডাক্টস সের দাম কম ছিল তুলনামূলকভাবে। সেখানে এই যে ভারতীয়, এতে কি হয় না, এই অ্যাক্টের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের কিন্তু ক্ষতি হয়, ব্যবসায়ীদের।
ভারতীয় কোম্পানির ক্ষতি হয় প্রচুর, বোঝা গেছে। কিন্তু তার সাথে সাথে কি হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স চালাচ্ছিল, কমার্শিয়াল অ্যাফেয়ার্স চালাচ্ছিল, তাতে পুরো আংশিকভাবে কমার্শিয়াল অ্যাফেয়ার্সকে কেটে দেওয়া হয়। বোঝা গেছে? কিসের কারণে? অন্য কোম্পানিকে ইন্ডিয়াতে ঢুকিয়ে ব্যবসার অধিকার দিয়ে মনোপলি সিস্টেমের কুঠারাঘাত হলো। মনোপলি সিস্টেম 50-60% আউট হয়ে গেল ব্রিটিশ সিস্টেমের কারণে। বোঝা গেছে স্যার? এটা ছিল স্যার ট্রেড মনোপলির আংশিকভাবে কার খতম করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি আংশিকভাবে খতম হয়ে গেল, পুরোপুরি নয়, পুরোপুরি হবে পরের চ্যাটার অ্যাক্টে। মানে এরা সবসময় পুরোপুরি কোনো কিছু করে না, মানে সব হাঁপাহাপি করে। বোঝা গেছে স্যার? নেক্সট তারপরে আসছি 2 নাম্বার চার্টার অ্যাক্ট কত? 1813 আমরা চার্টার অ্যাক্ট সেকেন্ড পয়েন্ট কি ছিল স্যার? সেকেন্ড পয়েন্ট কি ছিল? কোর্ট অফ সেকেন্ড পয়েন্ট কন্ট্রোল অফ কোম্পানি। তো এই কন্ট্রোল অফ কোম্পানি যদি এখানে দেখা যায়, তাহলে এখানে কিছু আমরা দেখব কন্ট্রোল কি হচ্ছে না। চার্টার অ্যাক্ট 1813-এ স্যার কোম্পানির কন্ট্রোল সেম অ্যাজ ইট ইজই চলছিল, নো চেঞ্জ। তাহলে তুমি এখানে দেখবে যে কন্ট্রোল অফ কোম্পানি কে কোম্পানি সামলাচ্ছিল স্যার? এখানে 1 নাম্বার দুটো, একটা হচ্ছে কি ছিল না কমার্শিয়াল, আর একটা কি ছিল স্যার? পলিটিক্যাল। এই কমার্শিয়াল কে সামলাচ্ছিল? কোর্ট অফ ডাইরেক্টরসে কতজন ছিল? এখনো 24 জন। পলিটিক্যাল কে সামলাচ্ছিল? বোর্ড অফ কন্ট্রোলার্স। এই বোর্ড অফ কন্ট্রোলার্সে কতজন ছিল? 6 জন। এই 6 জনের মধ্যে 4 জন কোথা থেকে নমিনেট ছিল? ব্রিটিশ ক্রাউন থেকে 4 জন নমিনেটেড ছিল। ব্যাপারটা বোঝা গেছে? আর বোর্ড অফ কন্ট্রোলকে কে সামলাতো? ব্রিটিশ ক্যাবিনেট মিনিস্টার, ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার অফ ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার সামলাতো। সেম অ্যাজ ইট ইজই চলছিল, এটা লিখে রাখো, অ্যাজ ইট ইজ কন্টিনিউড। যেমন চলছিল তেমনই চলছিল, নো চেঞ্জ। তার মানে চার্টার অ্যাক্ট 1813-এ কোনো রকমের চেঞ্জ দেখলাম না। কিসে চেঞ্জ দেখলাম না? কন্ট্রোল অফ কোম্পানিতে। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার আমরা এখানে দেখব কি? অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশনসে কি দেখব? অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মে কি দেখব? যে এখানে ব্যাপারটা একটা ছিল যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে জায়গাগুলো ছিল সেইটাও অ্যাজ ইট ইজ কন্টিনিউই ছিল এখানেও। তাহলে এখানেও লিখে নাও, অ্যাজ ইট ইজ কন্টিনিউড। এখানেও নো চেঞ্জ, কোনো রকমের চেঞ্জ খুঁজে পাওয়া যায়নি এখানে, নো চেঞ্জ, এই চেঞ্জ করা হয়নি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফর্মে কি ছিল স্যার? না 3টে প্রেসিডেন্সিদের কে চালাতো? এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল? 3 জন। এখানেও কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলে আমরা যদি গভর্নর জেনারেল দেখি, এই গভর্নর জেনারেলকে কে হেল্প করতো? এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল? 3 জন। 1 জন, 2 জন, 3 জন। এই 3 জন এরা হেল্প করতো, এটাকে বলা হয় টোটাল গভর্নর জেনারেল কাউন্সিল। এই গভর্নর জেনারেল কাউন্সিল সেম অ্যাজ ইট ইজই ছিল, এর কোনো চেঞ্জ হয়নি। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেও এখানে কোনো রকমের চেঞ্জ দেখতে পাওয়া যায়নি, এখানে 3 জনই ছিল, ঠিক আছে? আর এরা গভর্নর জেনারেলকে হেল্প করতো। বোঝা গেছে স্যার? আর এখান থেকে যদি আমরা গভর্নরগুলোকে দেখি, গভর্নর কার কার ছিল? মাদ্রাস প্রেসিডেন্সি অ্যান্ড মুম্বাই প্রেসিডেন্সিতে গভর্নর ছিল, তাদেরও কতজন করে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল? 3 জন করে। এই মাদ্রাস অ্যান্ড মুম্বাই প্রেসিডেন্সিতেও এক্সিকিউটিভ 3 জন করে ছিল, অ্যান্ড মাদ্রাসেও ছিল। অ্যাজ ইট ইজ চলছিল অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম, এখানে কোনো রকমের চেঞ্জ আসেনি। তারপরে আমরা দেখব কি না সেন্ট্রাল লেজিসলেটিভ। এই সেন্ট্রাল লেজিসলেটিভে নো চেঞ্জ।
সেন্ট্রাল লেজিসলেটিভ কোনো অ্যাজ ইট ইজ কন্টিনিউ এখানেও চলছিল। অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ এটাও অ্যাজ ইট ইজ কন্টিনিউড। ঠিক আছে স্যার, এটা চলছিল তো প্রভিন্সিয়াল অ্যাজ ইট ইজ কন্টিনিউ। অ্যান্ড চার নম্বরে আসবো যে এখানে আসবো রেভিনিউ সিস্টেমে। রেভিনিউতে কিছু বিশেষ পরিবর্তন হয়েছিল। ঠিক আছে স্যার, তাহলে সেন্ট্রাল লেজিসলেটিভেও কোনো রকমের চেঞ্জ হয়নি, যে কেন্দ্রীয় আইনসভাতেও এই আইনের দ্বারা কোনো কিছু চেঞ্জ হয়নি, যেমন চলছিল পিটসের অ্যাক্টের মতোই। প্রভিন্সিয়াল লেজিসলেটিভেও কোনো রকমের চেঞ্জ হয়নি, পিটসের অ্যাক্টে যা চলছিল প্রভিন্সিয়াল সেটাই চলছিল। আমরা দেখব স্যার কিসের না রেভিনিউ সিস্টেমে। রেভিনিউতে আমরা দেখব কি রাজস্ব বিভাগ। তো এই রেভিনিউতে দেখব যে এখানে ব্যাপারটা কি ছিল না দুটো ভাগে ভাগ হয়ে গেল রেভিনিউ। একটা ছিল স্যার কমার্শিয়াল, আর একটা ছিল স্যার পলিটিক্যাল। এই পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল, এই কমার্শিয়ালটা মানে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাকচুয়ালি কি হচ্ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাকচুয়ালি চলছিল যে কমার্শিয়াল তো আংশিকভাবে খতমই করে দিয়েছিল না, তাহলে কমার্শিয়াল আংশিকভাবে না তখনও পর্যন্ত কিছু চলছো, সেই জন্য কমার্শিয়াল যে রেভিনিউ সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিই নেবে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে এখনও ভাবে কিছুটা তুলবে। অ্যান্ড পলিটিক্যাল রেভিনিউকে, এই কমার্শিয়াল আর পলিটিক্যাল রেভিনিউকে পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয় এই আইনের মাধ্যমে। ব্যাপারটা বোঝা গেছে? কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল রেভিনিউকে পুরোপুরিভাবে, আগেরটা তবুও চলছিল, আর এই আইনের মাধ্যমে দুটোকে আলাদা করে দেয়। এই আইনে মাধ্যমে কি হয় না আগে পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল রেভিনিউ একই জায়গায় স্টোর হতো, কিন্তু আফটার চার্টার অ্যাক্ট 1813 থেকে এই কমার্শিয়ালের যে রেভিনিউ আসবে সেটা আলাদা জায়গায় স্টোর হবে, অ্যান্ড পলিটিক্যাল যে রেভিনিউ আসবে সেটা আলাদা জায়গায় স্টোর হবে, একই জায়গায় আর স্টোর হবে না। ব্যাপারটা বোঝা গেছে কি বলছি? রাজস্বের কোষাগার তো একটাই হয়, যত মানে রাজস্ব আসবে সে একটা কোষাগারে এসে জমা হবে, কিন্তু এবার থেকে দুটো কোষাগার তৈরি হয়ে গেল। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে? 1813 চার্টার অ্যাক্টের মধ্যে। কমার্শিয়াল আলাদা, পলিটিক্যাল আলাদা। চার্টার অ্যাক্ট 13 এখানে ছিল, এই জায়গাগুলো চার্টার অ্যাক্ট 13-এ খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এর কিছু আদার্স পয়েন্ট আছে, আমরা তো ভেতরের পয়েন্টসগুলো দেখে দিলাম। স্যার ভেতরের পয়েন্টস কোথায় কোথায় চেঞ্জ হয়েছে তাহলে চার্টার অ্যাক্ট 1813-এ কোথায় কোথায় চেঞ্জ দেখতে পেলাম? এক নাম্বার দেখতে পেলাম স্যার ট্রেড মনোপলিতে, সেখানে ট্রেড আংশিকভাবে খতম করে দেয়া হলো, আর আংশিকভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এখনও রাখলো। আর বাদবাকি ট্রেড কোথায় দেখলো না? এই ট্রেডটা সাধারণত তোমাকে বলে দিই, ট্রেডটা সম্বন্ধে বলা হয়নি না, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ট্রেডটা করতো ভারতে, সেই ট্রেডটা দুটো জিনিসে ছাড়া বাদবাকি ট্রেড খতম করে দিয়েছিল, যেটা আংশিক করেছিল। সেটা হচ্ছে একটা ট্রিটেড, আর একটা ট্রেড ছিল যেটাকে বলে যে ট্রেড উইথ চায়না। ট্রেড উইথ চায়না, এই দুটো ট্রেড ছাড়া বাদবাকি সব ট্রেডকে খতম করে দিয়েছিল। তার মানে কেবলমাত্র চার্টার অ্যাক্টের মাধ্যমে স্যার এই দুটো ট্রেড রেখে দিয়ে বাদবাকি যত ট্রেডিং ছিল সেই ট্রেডিংকে খতম করে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ট্রেডিং। কটা ট্রেড ছিল? কেবলমাত্র ট্রিটেড আর ট্রেড উইথ চায়না। চায়নার সাথে এরা চায়ের রপ্তানি করত, আমদানি রপ্তানি, এবং টি ট্রেড করছিল ইন্ডিয়া থেকে। এই দুটো ট্রেডিং ছাড়া বাদবাকি সব ট্রেডিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাই চার্টার অ্যাক্ট 1813 ডিসমিস করে দিয়েছিল, খতম করে দিয়েছিল। বাট বোঝা গেছে? এই দুটো ট্রেডই কিন্তু চলছিল। সেই একদম কোথায় নোট করবে এটা? আমরা যখন ট্রেড মনোপলিতে ছিলাম সেই জায়গাটা একটু নোট করে রেখে দাও। নেক্সট বাদ বাকি এটা আমরা আদার্স পয়েন্ট দেখবো। তাহলে পুরোপুরি দেখলাম, তাহলে টোটাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওপর যে চার্টার অ্যাক্ট লাগু হয়েছিল, সেই চার্টার অ্যাক্টে কোন জায়গায় আমরা দেখলাম শুধু চেঞ্জ হয়েছে? একটা হচ্ছে ট্রেড মনোপলিতে চেঞ্জ হয়েছে, আর একটা কোথায় চেঞ্জ হয়েছে? রেভিনিউতে চেঞ্জ হয়েছে। ব্যাস, আর কোথাও চেঞ্জ নয়। তার মানে এটা মনে রাখতে সুবিধে নয় সব। আর ওখানে যে দুটো চেঞ্জ সেটা তুমি বুঝতে পারছো যে ট্রেড শুধু কেবলমাত্র হাফলি বা তোমার এই দুটো ট্রেড ছাড়া বাদবাকি সব ট্রেডগুলোকে খতম করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। বার বোঝা গেছে? নেক্সট আমরা বসবো
যে কিছু আদার্স পয়েন্ট, আদার্স যে পয়েন্টগুলো হয়, আদার্স পয়েন্টস যেগুলো থাকে সেইগুলো সম্বন্ধে, এটা কার উপরে পয়েন্টস না পিট, এই সরি আদার্স পয়েন্টস কার উপরে হবে না, আদার্স পয়েন্ট হবে চ্যাটার অ্যাক্ট। চ্যাটার অ্যাক্ট 1813। এই চ্যাটার অ্যাক্ট 1813-এ যে পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্টস, যে এখানে এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দেওয়া হলো যে এবার থেকে তোমাকে ভারতবর্ষের ওপর 1 লাখ ব্রিটিশ পাউন্ড খরচা করতে হবে ফর এডুকেশন। বোঝা গেছে কি বলছি? তাহলে এবার থেকে কি করালো না, ব্রিটিশ গভর্নমেন্টও বলে দিল, কাকে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই বললো। মানে কিছু কিছু তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে নিচ্ছে, তার মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারাই সে খরচা করবে, কিন্তু পয়সাটা কে দেবে? ব্রিটিশ গভর্নমেন্টই দেবে। তো ব্রিটিশ গভর্নমেন্ট, কারণ সে তো নিজের হাতে নিয়ে নিচ্ছে আস্তে আস্তে, তার মানে নিজেও কিছু না পয়সা ঢালতে হবে। যে জায়গায় আমি যে জিনিসটাকে আমি যদি আমি নিতে চাই, সে জিনিস আস্তে আস্তে কিছু না কিছু পয়সা ঢালতে হবে। তো ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে কি প্রোভাইড করবে? 1 লাখ ব্রিটিশ পাউন্ড প্রোভাইড করবে পার ইয়ার। ফর কিসের জন্য? ইন্ডিয়া, ফর এডুকেশন, শিক্ষার জন্য। এই শিক্ষা, এই টাকা দিয়ে কি হবে না, টিচার্স, বুকস, স্কুল, কলেজ, এইগুলো প্রতিষ্ঠা, টিচার, বুক, স্কুল অ্যান্ড কলেজ। তাহলে এখানে 1 লাখ টাকা প্রোভাইড করবে কে? 1 লাখ ব্রিটিশ পাউন্ড প্রোভাইড করবে কে না, ব্রিটিশ গভর্নমেন্ট। কাকে? ইন্ডিয়াতে। ফর কিসের জন্য? এডুকেশন। এডুকেশনের জন্য কি স্কুল হবে, টিচার্স রাখা হবে, ভালো ভালো টিচার্স নিয়ে আসা হবে, বুকস নেওয়া হবে, স্কুল এবং কলেজ তৈরি হবে এই টাকাতে। বোঝা গেছে? এবং এটা পরবর্তীকালে খুব ভালো জায়গায় পৌঁছে যায় এবং প্রত্যেক বছর 1 লাখ টাকা করে প্রোভাইড করতো ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে। ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট, মানে কোন অ্যাক্টের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছিল? চ্যাটার অ্যাক্ট 1813। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট,